অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পাবলিশ হয়েছে এইমাত্র 27শে মে, এখন রাত প্রায় 9:30 মতো বাজে। এখন ফর্ম প্রকাশিত হয়েছে। দুটো ফর্ম দিয়েছে, একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সনে। একই ফর্ম, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ আলাদা, এবং 12 পাতার ফর্ম, অনেক বড় ফর্ম, সময় লাগবে ফিল আপ করতে। তাহলে তাড়াহুড়ো করবেন না, আমি এই ভিডিওতে ইন ডিটেলে ফর্ম ফিল আপ দেখাচ্ছি। এছাড়া এই যে আমরা ফর্ম প্রিন্ট করে নিয়ে এসেছি, এই ফর্মটা লাইভ ফিল আপ করে আমি দেখাবো, আগামীকাল এর ভিডিও পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডারের যেই পোর্টাল ছিল socialsecurity.wb.gov.in, এই পোর্টালেই ফর্মটা দিয়েছে। দেখো, অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এইখানে আছে ইংলিশ ফর্ম, এখানে আছে বাংলা ফর্ম। তো আমরা ইংলিশ ফর্মটা ডাউনলোড করছি আগে। তাহলে ইংলিশ ফর্মটা এখানে দেখো ডাউনলোড হচ্ছে, এবং এখানে আমরা বাংলা ফর্মটাও একবারে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে 12 পাতার বাংলা ফর্ম। তাহলে এটা কিন্তু 12 পাতার ফর্ম, ভালো করে দেখে নেবে। এই সবকটা ফর্ম যদি অফলাইনে ফিল আপ করো, 12টা পাতা প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে 50 টাকা 60 টাকা কিন্তু এখানেই পড়ে যাবে। এবার এই ফর্মটা রয়েছে বাংলাতে, এবং আরেকটা রয়েছে ইংলিশে। এই ফর্মটা হচ্ছে ইংলিশে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ফিল আপ করো। আমি প্রথমে বাংলাটা ফিল আপ দেখাচ্ছি এই ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাহলে এই ফর্মে রয়েছে প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক অর চেক বক্স, বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং টিক দিতে হবে, ঠিক আছে। আরো বলা আছে প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। অর্থাৎ এই যে 12 পাতার ফর্মে যতগুলো বক্স আছে, যেমন এইগুলো বক্স, এইগুলো বক্স, এইগুলো বক্স, প্রত্যেকটা বক্সই ফিল আপ করতে হবে। তাহলে অনেকটা বড় ফর্ম। এবার দেখো ফর্ম ফিল আপ। প্রথমে আছে পারিবারিক পরিচয়, ঠিক আছে। পারিবারিক পরিচয় ক অপশন। প্রথমে আছে এখানে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে পুরো নাম লিখতে হবে, অর্থাৎ নাম, পদবি, এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে। আর সঠিক হলে টিক চিহ্ন দিন বলছে। তাহলে পুরো নাম লিখবে এবং এখানে টিক চিহ্ন দেবে। এরপরে এখানে আছে জন্ম তারিখ, ঠিক আছে। প্রথমে লিখবে এখানে ডে, মান্থ, ইয়ার, দিন, মাস, বছর। তারপরে এখানে কি করবে, এরকম টিক মার্ক দেবে। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পরিবারের যে প্রধান আছে, হেড অফ দ্য ফ্যামিলি, সে পুরুষ, মহিলা নাকি অন্যান্য। তাহলে মহিলারা অ্যাপ্লাই করলে, যদি স্বামী এখানে পরিবারের প্রধান হয়, বা তুমি কন্যা সন্তান অ্যাপ্লাই করছো, তোমার বাবা বা পিতা পরিবারের প্রধান, তাহলে সেক্ষেত্রে লিঙ্গ হবে পুরুষ, ঠিক আছে। এখানে টিক মার্ক দিতে হবে, এখানে পুরুষ লিখবে বা মেল লিখবে, এবং এখানে টিক মার্ক দেবে। এইবার পরিবারের যে প্রধান আছে, তোমার বাবা বা তোমার স্বামী হতে পারে, যে কেউ হতে পারে, তার আধার নাম্বার এখানে লিখতে হবে, 12 সংখ্যার আধার নাম্বার লিখবে, তারপর এখানে টিক মার্ক দেবে। এবার এই পারিবারিক পরিচয়, এখানে কিন্তু কিছু ফিল আপ করতে হবে না, কারণ এটা বিকল্প বা ইনপুট রয়েছে, ঠিক আছে। এরপর আছে 5 নাম্বার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। তোমার যদি রেশন কার্ড থাকে, তাহলে রেশন কার্ডের সেই নাম্বারটা এখানে বসাবে এবং এখানে টিক মার্ক করবে, ঠিক আছে। আর এখানে যদি থাকে তাহলেই লিখবে, আদারওয়াইজ লিখবে না। পরিবারের সদস্য সংখ্যা, তোমার পরিবারে কজন মেম্বার আছে, তাহলে এখানে 5 জন থাকলে 5 জন লিখবে, 2 জন থাকলে 2 জন লিখবে, ঠিক আছে। শুধুমাত্র সংখ্যাই লিখবে, কথাই নয়, শুধুমাত্র সংখ্যায়। মানে এরকম 5, 2, 3 সংখ্যা দেবে, এরকম লিখবে না। TWO2 এরকম লিখবে না, ঠিক আছে। এবার তোমার ফুল ঠিকানা, এখানে ভিলেজ বা স্ট্রিট থেকে পিনকোড পর্যন্ত দেবে। আর এখানে যেটা বলা আছে স্থায়ী ঠিকানা দিতে বলেছে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস নয়। তারপর এখানে টিক মার্ক। এইবারে যোগাযোগ নাম্বার, তোমার ফোন নাম্বার এখানে দেবে। বিশেষিত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যে পরিবারের প্রধান তার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকবে, সেই ফোন নাম্বারটা এখানে দেবে। তাহলে এখানে এমন একটা ফোন নাম্বার দেবে যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও লিঙ্ক করা এবং তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, সেরকম কমন নাম্বার দেবে এখানে। এবার অনেকের সেটা হবে না, যদি ব্যাংকের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে সেম নাম্বার লিঙ্ক না থাকে, দুটো আলাদা আলাদা নাম্বার থাকে, তাহলে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এইবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, এখানে পরিবারের যতগুলো সদস্য আছে সেই অনুযায়ী লিখতে বলেছে। এখানে হাইয়েস্ট 5 জন সদস্য পর্যন্ত অ্যাড করার অপশন আছে। তো ভালো করে দেখে নাও। প্রথমে আছে পরিবারের প্রধান, যে হেড পরিবারের, তাকে 1 নম্বরে রাখতে হবে, সদস্য নাম্বার 1-এ। তাহলে পরিবারের প্রধানের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ মানে ছেলে না মেয়ে সেটা, পরিবারের প্রধানের সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক, সে তার স্ত্রী না কন্যা সেটা দেবে, এবং পরিবারের প্রধানের আধার নাম্বার দেবে, ঠিক আছে। এর বলা আছে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, তো এখানে হ্যাঁ টিক মার্ক করতে হবে। বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করো। এটা কি বলা আছে বোঝা যাচ্ছে না, তো তোমরা একটু তাও দেখে নেবে। এখানে আমি হ্যাঁ করলাম। এরপরে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 2 এ যে পরিবারের পরে আছে, বা তুমি নিজের নাম দিতে পারো, তাহলে তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, এবং এখানে চলে আসবে কি পরিবারের প্রধানের সঙ্গে এই সদস্য 2 যে দিচ্ছ তার নামের সঙ্গে প্রধানের সঙ্গে কি সম্পর্ক, সে তোমার ভাই হতে পারে, তাহলে তার
যে পিতা কন্যা বা পিতা সন্তান পুত্র এরকম হবে, তারপর তার আধার নাম্বার। এইভাবে সদস্য ৩, সদস্য 4 যতগুলো সদস্য আছে সেগুলো দেবে। এবং এখানে কি বলা আছে, অন্নপূর্ণার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে কে আবেদন করছে সেখানে সম্ভবত টিকমার্ক দিতে হবে। যদি সদস্য নাম্বার ৩ এ গিয়ে আবেদনকারীর নাম হয় তাহলে সেখানে গিয়ে টিকমার্ক হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরের জন্য পরিবারের প্রধান এবং পরিবারের সকল 18+ যারা প্রাপ্তবয়স্ক তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে পরিবারের প্রধানের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এবার সদস্য ১ এর ব্যাংকের নাম্বার, মানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইভাবে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এবং ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করবে, অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দেবে সেটা যেন ডিবিটি লিঙ্ক থাকে। ঠিক আছে? এরপর আমি বুঝতে পারছি না যে প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার কেন চাইছে, সেটা ওরাই জানে। তো এখানে দিতে বলেছে, তো দিতে হবে। ঠিক আছে? এরপরে এখানে আর কিছু নেই। তারপরে চলে আসবে ১১ নম্বরে, এপিক হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে? তাহলে ভোটার কার্ড, সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে তোমার পরিবারে যতজন সদস্য আছে এখানে ৫ জন পর্যন্ত হাইয়েস্ট অ্যাড করা যাবে। প্রত্যেকের ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম এবং অংশ নাম্বার। ঠিক আছে? তাহলে প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম এবং অংশর নম্বর লিখতে হবে। একইভাবে সদস্য ১, সদস্য ২ সেম তথ্য ফিল আপ করতে হবে। ঠিক আছে? এইবার আছে বিভাগ, মানে কাস্ট কি, তুমি আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি সেগুলো দেবে। অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকলে তাহলেই টিকমার্ক করবে। যেমন এসসি কাস্ট অনেকে আছে বা এসটি কাস্ট আছে কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে সে কিন্তু এসসি, এসটি ক্যাটাগরির মধ্যে পড়বে না, সে চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তাহলে কাস্ট সার্টিফিকেট অনুযায়ী এখানে টিকমার্ক করতে হবে। ঠিক আছে? এইবার রেশন কার্ড বা খাদ্য বা ভর্তুকি যদি পেয়ে থাকো তাহলে এখানে সেই রেশন কার্ডের নাম্বার লিখবে। আর তারপরে কি আছে এখানে, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবে, আর না থাকলে না লিখবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, তাহলে তোমার ডিজিটাল রেশন কার্ড কি ধরনের আছে, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 সেগুলো এখানে লিখতে হবে। বা ভর্তুকিহীন মানে ভর্তুকি পাও না সেগুলো এখানে টিক মার্ক করবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, মানে প্রতি মাসে তুমি রেশন তোলো কিনা, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ লিখবে, না হলে না লিখবে, মানে না লিখবে। এবার সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে, অর্থাৎ আপনি একটা ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কি ৩টে পাকা ঘর আছে, তো সেটা এখানে ফিল আপ করবেন। পরিবারের জমির মালিকানা, মানে জমি আছে কিনা তোমার নিজের নামে, তাহলে হ্যাঁ বা না সেটা লিখবে। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, মানে এই ডিটেলে কিন্তু জেরক্স জমা দিতে হতে পারে। ঠিক আছে? এরপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। অর্থাৎ ধরো তোমার বাবার নামে কিছু জমি, তোমার ভাইয়ের নামে, তোমার নামে, তাহলে সমস্ত সদস্যের মোট জমি কত সেটা শতকে এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরও জমির নথি, এগুলো কিন্তু ডকুমেন্ট জেরক্স জমা দিতে হবে। ঠিক আছে? এইবার আছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে, মানে কমার্শিয়াল গাড়ি থাকলে সেটা বলা হবে না, সেটা ধরা হবে না। পার্সোনাল কোনো কার আছে কিনা ৪ চাকার, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবে, না হলে না লিখবে। যদি এখানে হ্যাঁ টিক মার্ক করো তাহলে গাড়ির সংখ্যা, মানে গাড়ির নাম্বার লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এবার গাড়িটা জিপ নাকি ট্রাক্টর নাকি ৪ চাকা, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বারও এখানে লিখতে হবে। এবার ৫ নাম্বার, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, মানে তোমার পরিবারের কারোর হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। এবার হেলথ ইন্স্যুরেন্স সরকারি হয়, বেসরকারি হয়, তাহলে তার তথ্য দিতে হবে। যেমন যদি না থাকে তাহলে না লিখবে, তাহলে এখানে কিছু ফিল আপ করতে হবে না। যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ লিখবে এবং সেই হেলথ ইন্স্যুরেন্স কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা লিখতে হবে। কত টাকার হেলথ ইন্স্যুরেন্স করা আছে এবং কত টাকা প্রিমিয়াম তুমি জমা দাও সেটা লিখতে হবে। তাহলে তুমি সরকারি বীমা নাকি বেসরকারি বীমা তোমার পরিবারের হেডের সেটা লিখতে হবে। কত টাকার সে পেয়েছে, ১০ লাখ সে চালায় নাকি ১৫ লাখ চালায়, সরকারি নাকি বেসরকারি সেটা মেনশন করবে। এবং প্রিমিয়াম কত টাকা মান্থলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি প্রিমিয়াম যায় সেটা এখানে লিখতে হবে। এবং অবশ্যই টাকার অ্যামাউন্টটা লিখে পাশে লিখবে ইয়ারলি, মান্থলি বা কোয়ার্টারলি। ঠিক আছে? এইবার বাদবাকি সমস্ত সদস্য যারা আছে তোমার পরিবারে তাদের সমস্ত তথ্য কিন্তু এখানে লিখতে হবে। যার আছে তার লিখবে, যার নেই তার এখানে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? এরপরে আয় এবং পেশা, প্রথমে আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে তার কি ইনকাম ট্যাক্স ফাইল হয়, যদি হয় তাহলে হ্যাঁ করবে, না হলে না করবে। ঠিক আছে? এইবার পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেটা লিখতে হবে। যেমন পরিবারের প্রধানের প্যান নাম্বার, তারপরে সদস্য ১, সদস্য ২, সদস্য ৩, পরিবারের সমস্ত সদস্যদের প্যান নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এইবার কি আছে, কর্মসংস্থানের ধরন। এবার পরিবারের প্রধান সে কি কাজ করে, সে কি সরকারি ক্ষেত্রে কাজ করে, মানে সরকারি কর্মী,
এবার সে বেসরকারি কর্মী কিনা বা সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত, মানে সে কি বিজনেস করে, নিজের উদ্যোক্তা, মানে স্টার্ট আপ আছে, ব্যবসায়ী বা কোনো কিছুর মালিক, বা আংশিক মানে পার্ট টাইম কাজ করে। আবার আছে কারিগর কিনা, শিল্পী কিনা, কৃষক কিনা, পরিযায়ী শ্রমিক কিনা, সে বেকার কিনা, সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে? এবার এটা হচ্ছে পরিবারের প্রধানের ক্ষেত্রে গেল। এবার সদস্য ১ কি করে, সদস্য ২ কি করে, তাহলে সেটা তার কর্মসংস্থান সেটা টিকমার্ক করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এইবার আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে কজন শিক্ষিত আছে এবং কজন অশিক্ষিত আছে। তাহলে যারা পড়াশোনা করেছে সেরকম তোমার ফ্যামিলিতে কজন আছে? ৫ জন থাকলে ধরো ২ জন পড়াশোনা জানে, তাই ২ জন লিখবো, এবং ৩ জন পড়াশোনা জানে না, তাহলে ৩ জন এখানে লিখবো। পরিবারের প্রধান যে আছে সে শিক্ষিত নাকি অশিক্ষিত, সেটা টিকমার্ক করবে, এবং তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা লিখতে হবে। এইভাবে সদস্য ১ এর সে শিক্ষিত না অশিক্ষিত এবং তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন। এইভাবে সদস্য ২, সদস্য ৩ সেগুলো কিন্তু লিখে যেতে হবে। আচ্ছা, এইবার কি আছে ৫ নাম্বারে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে আছে? যেমন সে মন্ত্রী, সে কি সাংসদ, সে কি বিধায়ক, সে কি পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, মানে আগে কাজ করতো সে কি প্রাক্তন বা বর্তমানে কোনো কাজ করছে? তো আমার ফ্যামিলিতে কোনো আ এইগুলো নেই। তাহলে আমি NA বা নো দেবো। এখানে তো নো, সেটা দেবো। ঠিক আছে? যদি থাকে তাহলে তার রিলেটেড ডকুমেন্ট বা সেলফ ডিক্লারেশন স্বঘোষণা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ সরকার থেকে পেনশন পায়? এবার আপনার স্বামী পেনশন পেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ লিখতে হবে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার। তাহলে আপনি এখানে এই যে সদস্য হিসাবে ফিল আপ করছিলেন, তাহলে সে ১ নম্বর সদস্য, সে পেনশন পাচ্ছে। তাহলে কোনটা দিয়েছিলেন? তো এখানে যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়, তাহলে এখানে HOF হেড অফ দ্য ফ্যামিলি লিখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন যে পরিবারের প্রধান। ঠিক আছে? যেকোনো একটা এখানে লিখলেই হয়ে যাবে। এবার তার পেনশন স্লিপ দিতে হবে। আর যদি পেনশন কেউ না পায় তাহলে NA বা না লিখবেন, তাহলে আর কিছু করতে হবে না। এবার এমন কোনো বিজনেস করে কি আপনার ফ্যামিলিতে কেউ, যার GST আছে? ঠিক আছে? তো যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, তার GST নাম্বার লিখবেন, না হলে না লিখবেন, তাহলে কিছু লিখতে হবে না। এবার আপনার পরিবারের সকল সদস্য মিলিয়ে মোট বার্ষিক আয় কত টাকা? মানে ৫ জন সদস্য থাকলে ৫ জন মোট কত টাকা আয় করছে সেটা এখানে লিখতে হবে। এবং এটা বার্ষিক মানে বছরে। যদি মান্থলি আপনার পরিবারের ইনকাম হয় ২০,০০০ টাকা, তাহলে বছরে সেটা কিন্তু হয়ে যাবে ১২ দুগুনি ২৪, মানে ২,৪০,০০০ টাকা। সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে। অঙ্কে বলেছে, ঠিক আছে? সংখ্যায় লিখবেন। এইবার আছে অন্যান্য পরিচয় নথি। CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি CAA তে আপনি বা আপনার পরিবারের কেউ আবেদন করে থাকে, তাহলে তার কি অবস্থা রয়েছে, স্ট্যাটাসটা কি? যেমন পরিবারের প্রধান কি CAA তে আবেদন করেছে? যদি আবেদন করেছে তাহলে আবেদন নাম্বার লিখতে হবে। যদি তার আবেদন ইস্যু করা হয়ে গিয়েছে তাহলে তার সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। আর যদি সে আবেদন না করে থাকে CAA তে, তাহলে প্রযোজ্য নয়। একইভাবে সদস্য 1 এর CAA ডিটেইল, সদস্য 2 এবং যতগুলো সদস্য আছে তার CAA ডিটেইল লিখতে হবে। এইবার আছে আপনি কি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা KCC ARD অথবা আর্টিসান ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড অথবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো আপনার আছে কিনা? তাহলে এখানে পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে তার নাম্বার দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, এবং যে তারিখে এই সমস্ত কার্ড ইস্যু করা হয়েছিল তার ডেট দিতে হবে। তাই এইভাবে সদস্য 1, সদস্য 2 সেগুলো দেবেন। যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার প্রয়োজন নেই। যদি থাকে তাহলেই দেবেন। এবার যদি SIR ২০২৬ এ নাম বাদ পড়ে যায় আপনার ভোটার লিস্ট থেকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কিনা? যদি এখানে হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণের ডিটেল দিতে হবে। আর যদি না হয় তাহলে নো লিখবেন, আর প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য না লিখবেন। এবার পরিবারের প্রধান লিখলেন, তারপর সদস্য 2, সদস্য 3, এভাবে সদস্যগুলো লিখতে হবে। চতে আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যে সমস্ত চাইল্ড আছে, শিশু আছে, তারা স্কুলে পড়ছে, ঠিক আছে? তাহলে সদস্য নাম্বার ১, তাহলে শিশু বা চাইল্ডের আপনার বাচ্চার নাম সেখানে লিখবেন। সদস্য ১ চলে গেল, বাচ্চার নাম এখানে লিখবেন। কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, সেটা সরকারি স্কুল নাকি বেসরকারি স্কুল সেটাকে টিক মার্ক করতে হবে। এবার অন্যান্য ক্ষেত্রে কোনগুলো পড়ছে, যেমন এখানে বলা আছে ওপেন স্কুলিং, হোম স্কুলিং, এগুলো অন্যান্য ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? এই যে অন্যান্য আছে। এবার কেউ যদি মাদ্রাসায় পড়ে বা সেটা গভর্নমেন্ট স্বীকৃত, সেটা এখানে টিক মার্ক হবে। যদি গভর্নমেন্ট স্বীকৃত না হয় তাহলে অন্যান্য মাদ্রাসা সেটা কিন্তু হবে। এভাবে প্রত্যেকটা শিশুর নাম এই সদস্য নাম্বার অনুযায়ী লিখতে যাবেন, এবং তার বিদ্যালয়ের নাম, শিশুর নাম, শ্রেণী এবং স্কুলের ধরনটাকে টিক মার্ক করতে যেতে হবে। এবার শিশুদের টিকাকরণ করেছেন কিনা তার বর্তমান অবস্থা। যদি আপনি শিশুর টিকাকরণ সম্পূর্ণ করে থাকেন তাহলে এখানে করবেন। আর যদি টিকাকরণ করেননি তাহলে এখানে করবেন। তাহলে আপনার পরিবারে যতগুলো শিশু আছে সেই অনুযায়ী এখানে তার টিক মার্ক করতে হবে। ঠিক আছে?
এইবার কি আছে দেখুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে আপনি যদি কোনো প্রকল্পের টাকা এখন পেয়ে থাকেন, মনে করুন আপনি লক্ষ্মীর ভান্ডার টাকা পান, ঠিক আছে? তাহলে এখানে পরিবারের প্রধান যদি আপনি হয়ে থাকেন, হ্যাঁ করবেন, প্রকল্পের নাম লিখবেন ১, ২, ৩, ৪ করে। অনেকে ১ এর বেশি প্রকল্পের টাকা পায়, সেভাবে প্রত্যেকটা প্রকল্পের নাম লিখতে হবে। যেমন ১ নম্বরে লক্ষ্মীর ভান্ডার লিখলাম, 2 নম্বরে কিষাণ প্রকল্প লিখলাম, 3 নম্বরে যুবসাথী লিখলাম, এভাবে লিখতে হবে। ঠিক আছে? এইবার এখানে কি আছে, সদস্য ১ চলে আসবে। সে কি পায়? যদি না পায়, না লিখবেন, তাহলে এগুলো আপনাকে কিছু লিখতে হবে না। ঠিক আছে? এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ট্রান্সফার হয়ে যাবে। এবার আর কোনো আপডেট আসলে দিয়ে দেব। আমি ভুলও হতে পারি। আপনি একবার রিসার্চ করে নেবেন। এইবার কি আছে? আ বাদ দেয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। মনে হয় কোনো লক্ষ্মী ভান্ডার বা কোনো সামাজিক প্রকল্পে আপনি এপ্লাই করেছিলেন, আপনি টাকা পাচ্ছেন না। তার কি কারণ সেটা বর্তমানে এখানে লিখতে হবে মেবি। এটা একবার দেখে নেবেন। এবার আছে কি ঘোষণা ও সম্মতি। তো এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে। এখানে টিক মার্ক করতে হবে। এইখানে আবেদনকারীর স্বাক্ষর নিচের সই করতে হবে এবং এই ফর্মটা কিন্তু যাচাই করবে। ঠিক আছে? এবার ফর্মটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। কি আছে? পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কাদের ধরবেন? আপনার হাঁড়িতে যে কজন জন্য রান্না হয়, যে কজন এক হাঁড়িতে রান্না হয় সেরকম। মানে আমার বাড়িতে ২ জন, আমি আর আমার স্ত্রী। আমরা একই হাঁড়িতে রান্না করে এবং সেখান থেকেই আমরা খাই। তো আমরা ফ্যামিলি হব। এবার আমার পাশের বাড়ির একটা মেয়ে আসে। ও মাঝে, মাঝে খায়। কিন্তু সে কিন্তু আমার ফ্যামিলি না। ঠিক আছে? কিন্তু মানে যেটা অফিসিয়ালি ফ্যামিলি না। এবার এইখানে একটা ফর্ম আছে। এই যে ফর্মটা, এইটা আপনি ফিল আপ করবেন না। এটা বলা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। যখন ফর্ম জমা দেবেন তখন তারা এটা ফিল আপ করে নেবে। আপনি এটাকে কিচ্ছু করবেন না। ঠিক আছে? এরপরে এই অপশনটাও আপনি এখন কিছু করবেন না। এটা যেমন আছে সেরকম ছেড়ে দিন। এটা যখন জমা দিতে যাবেন, যদি এটা আপনাকে কিছু করতে বলে করবেন, আদারওয়াইজ এটা আপনাকে মনে হয় না করতে হবে। এটা যারা সরকারি আধিকারিক তারাই কিন্তু এটা নেবে। তাহলে ফর্মটা হয়তো একটু বড়, কিন্তু বড় হলেও ইন ডিটেইলে সবকিছু বোঝা যাচ্ছে, সবকিছু বুঝিয়ে পাশে ডিটেইলে নির্দেশনা দেয়া আছে। এটা দেখে, দেখে ফিল আপ করবেন। খুব সহজেই পারবেন। ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। এর সঙ্গে আরো বলে দিই, তাড়াহুড়ো করবেন না। ফর্মটা সবেমাত্র প্রকাশিত হয়েছে। ৯০ দিন সময় আছে ফর্ম ফিল আপ করার। হ্যাঁ, যত আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই অনুযায়ী টাকা তত আগে পাবেন, এটা একটা কথা। তবুও এখানে কিন্তু আপনি খুব তাড়াহুড়ো করবেন না। আস্তে, আস্তে ধীরে, ধীরে ফর্ম ফিল আপ করুন। ফর্মটা ফিল আপ করে জমা দেবেন যখন, তখন একবার চেক করিয়ে নেবেন। অথবা আপনি চাইলে ফর্মটা যেখানে গিয়ে জমা দিচ্ছেন সেখানে যে সমস্ত সরকারি আধিকারিক থাকবে তাদেরকে দেখিয়েও কিন্তু ফর্মটা আপনি ফিল আপ করিয়ে নিতে পারেন। তারাও হেল্প করবে। এছাড়া জনশিবির কল্যাণ একটা ক্যাম্প বসবে ১৫, ১৬, ১৭ জুন। সেখানে আপনি নিজে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন বা আপনার বাড়িতে বিধায়ক বা তার অ্যাসিস্ট্যান্টরা এসে আপনাকে হেল্প করতে পারে। এই সমস্ত কিছু ধীরে, ধীরে জানা হবে। আজকেই ফর্ম পাবলিশ হয়েছে, তো এত তাড়াহুড়ো করবেন না। আমাদের ভিডিওটা দেখে ফর্ম ফিল আপ করে নিন এবং আমরা এই ফর্ম দুটো, এই বাংলা ফর্মটা এবং ইংলিশ ফর্মটা আমরা প্রিন্ট করে নিয়ে আসবো। প্রিন্ট করে নিয়ে এসে আপনাদেরকে আমি ফর্ম ফিল আপ দেখাবো লাইভ। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। এছাড়া এই যে আমরা ফর্ম প্রিন্ট করে নিয়ে এসেছি, এই ফর্মটা লাইভ ফিল আপ করে আমি দেখাবো। আগামীকাল এর ভিডিও পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি।